LIC of India presents Union Budget 2025, co-presented by Sensodyne, co-powered by SBI, the banker to every Indian, and LIC Housing Finance Limited. Associate sponsor ACC and Ambuja Cement. Trust on the middle class taxpayers. I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. Average income of 1 lakh per month other than the special rate income such as capital gains under the new regime. This limit will be 12.75 lakh for salaried taxpayers due to the standard deduction of 75,000. Slabs and rates are being changed across the board to benefit all taxpayers. The new structure will substantially reduce the taxes of the middle class and leave more money in their hands, boosting household consumption, savings, and investment. In the new tax regime, I propose to revise tax rate structures as follows: 0 to 4 lakh rupees nil, 4.8 lakh rupees to 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%, 20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees 30%. আমরা বক্তব্য শোনালাম হিমাদ্রি বাবুর কাছ থেকে। পুরো বিষয়টা একটু একেবারে জলের মতন করে বুঝে নেওয়ার চেষ্টা করি। কোনো একজন মধ্যবিত্ত চাকুরিজীবী, তার বার্ষিক আয় 12,75,001 টাকা বা 12,75,100 টাকা, সে কত টাকা ট্যাক্স দেবে? কি হিসেবে ট্যাক্স? অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্স একটা ইনকাম ট্যাক্স অ্যাক্টে একটা ওয়ার্ড আছে, মার্জিনাল রিলিফ, ম্যাক্সিমাম মার্জিনাল রিলিফ। অর্থাৎ আপনার যেটুকু ইনকাম অ্যাড হবে ট্যাক্সটা কখনোই তার থেকে বেশি হবে না। ধরুন আপনার যদি 10 টাকা ইনকাম অ্যাড হয় তাহলে ট্যাক্স উইল বি রেস্ট্রিক্টেড টু 10 রুপিস। আচ্ছা, তার বেশি কখনো যাবে না, কারণ আমার ইনকামের থেকে আমার ট্যাক্সটা কখনোই বেশি হতে পারে না। এটি হচ্ছে, এবং সেটা একটা স্ল্যাব অবধি চলবে, তারপর গিয়ে ওটা নিউট্রালাইজ হয়ে যাবে। আচ্ছা, তারপর যেমন যেমন স্ল্যাব আছে সেই অনুযায়ী সে তাকে ট্যাক্স দিতে হবে। এটি হচ্ছে নিয়ম। বেশ, সুপর্ণ পাঠক, আপনিও কিছু বলার চেষ্টা করছিলেন, তখন আমি কিছু বলার চেষ্টা করছি না, তোমরা আলোচনা করছিলে, আমি শুনছিলাম। আর সবাইকে একটা অনুরোধ, এখানে যেহেতু দুই সুপর্ণ আছি, কোনটা কে কাকে প্রশ্ন করছে জানা দরকার, মৈত্র না পাঠককে। না, জগন্নাথ আমার ছোট ভাইয়ের মতো, আমরা একসঙ্গে দীর্ঘকাল কাজ করেছি। কত বাজেট যে একসঙ্গে করেছি, ওর জন্মসূত্র থেকে বাজেট বোধহয় যবে খবরের কাগজে জয়েন করেছে তবে থেকেই আমরা দুজনে বাজেট করেছি। আমার প্রশ্নটা অন্য জায়গায়, আমি একটু স্ট্রাকচার্ডভাবে ভাবি। সেটা হচ্ছে যে আমরা বলছি যে আয়কর খুব কম লোক দেয়, একদম ঠিক কথা। আর আমরা বলছি যে জিএসটি, যেটা প্রত্যক্ষ কর নয় পরোক্ষ কর, সেটার আওতার মধ্যে সবাই আছে। তো অর্থনীতিবিদরা এই ধরনের পরোক্ষ কর নিয়ে খুব চিন্তায় থাকে, বিশেষ করে আমাদের মতো দেশে। কারণ যার প্রত্যক্ষ কর অর্থাৎ ইনকাম ট্যাক্স দেওয়ার ক্ষমতা নেই, তাকে কিন্তু এই ট্যাক্সটা দিতে হচ্ছে, 1 নম্বর পয়েন্ট। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে একটা ছাড় দিয়ে পকেটে টাকা ভরার ব্যবস্থা হচ্ছে মধ্যবিত্তের, কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা তো জিএসটিটাকে বার করে এনেছি বাজেটের বাইরে, অ্যাজ সাচ খালি কেবলমাত্র তার রেভিনিউটা আমরা বাজেটের অ্যাকাউন্টিংয়ে দেখাই। তো এবার এখানে যে একটা লোক, বুড়ো লোক, আমি বুড়ো মানুষ, আমি যদি মিনিমাম 10 লাখ টাকা, এখন কিছু হয় না, আমাকে কিন্তু 85,000 টাকা প্রিমিয়াম দিতে হয়। তার মধ্যে 18,000 টাকা কিন্তু কেবলমাত্র জিএসটিতে যায়। আসবো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে এই বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে। ঠিক কি বলেছেন শোনাই একবার। বাংলা যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলায় কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়। এবং এই যে 12 জন সাংসদ রয়েছে, কেউ কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। 2025 সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্যই সব কিছু করা হয়েছে। এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে, সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না। মিডল ক্লাস ইনকাম ট্যাক্স আমাকে পুরোটা পড়তে হবে। মিডল ক্লাসে উনি ইনকাম ট্যাক্স রিবেটের যে কথাটা বলেছেন,
ওখানে আবার বলেছেন যে 4 থেকে 8 লাখের জন্য 10%, 8 থেকে 12 লাখের জন্য 20%, 20 থেকে 30 লাখের জন্য 25%। একটা অস্পষ্ট জায়গা রয়েছে, আমাকে পড়তে হবে, তারপর আমার যা বলার আমি বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন একথা বলছেন, শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন শুনুন। হিন্দিভাষী বিরোধী বিহার উত্তরপ্রদেশের মানুষের সম্পর্কে তারা ঘৃণা পোষণ করে। তাদের প্রকাশ্যে বক্তব্য হচ্ছে উত্তরপ্রদেশ বিহারের খৈনির থুতুতে আমরা কলকাতার লোহায় জং ধরতে দেব না। তো এ ধরনের যাদের সংস্কৃতি এবং মানসিকতা পার্শ্ববর্তী রাজ্যের আর্থসামাজিক উত্তরণের ক্ষেত্রে তাদের হয়তো কষ্ট হচ্ছে, সেই জন্য তারা বলেছেন এই বাজেট বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আকাশ পার করে দেওয়ার স্বপ্নের বাজেট। এই বাজেট কর্মসংস্থান বাড়াবে, শিল্পের সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতা নিয়ে আসবে, ক্যান্সার রোগীদের ক্ষেত্রে এবং বিশেষ জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা নিঃসন্দেহে এই ইন্ডাস্ট্রিকে শুধু নয় সমস্ত সাধারণ মানুষকে স্পর্শ করবে। দেখুন, রাজনৈতিক বক্তব্য একে একে আসতে শুরু করেছে। যত সময় যাবে আমরা আরো শোনাবো। এখানে অর্ক আছে, জগন্নাথ দা আছে, প্রত্যেকের কাছেই যাবো। তবে তার আগে একবার রাস্তায় যাই। হীরক রয়েছেন যাদের জন্য এই বাজেট, তাদের মধ্যে হীরক। হ্যাঁ, নিশ্চিতভাবেই দেখো এই বাজেট কিন্তু মধ্যবিত্তের মুখে কার্যত হাসি ফুটিয়েছে, অন্তত তেমনটাই বলা যায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া শহরেরই একটি চায়ের দোকানে, এবং সেখানে বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরিজীবীরা রয়েছেন যারা এতদিন কিন্তু ট্যাক্স দিয়ে আসছিলেন। এই 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড়ের ঘোষণায় তাদের মুখে কার্যত হাসি ফুটেছে। আমি একটু কথা বলার চেষ্টা করব যে এই যে ট্যাক্স ছাড়ের ঘোষণা, 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর দিতে হবে না, এই ঘোষণা কি চোখে দেখছেন আপনারা? দেখুন, ওল্ড রিজিমে যেটা ট্যাক্স ছিল, এই ফিনান্সিয়াল যে ট্যাক্স চলছে সেই ট্যাক্সে এখনও পর্যন্ত আমাদেরকে ট্যাক্স দিতে হচ্ছে। কিন্তু 12 লক্ষ টাকা পর্যন্ত যদি ট্যাক্স হয়, অনেকটা লাভে অনেকটা এক লব্ধে অনেকটাই বাড়লো। তাতে আমাদের মনে হচ্ছে যে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ রিপোর্ট পাইনি। উনি বলেছেন 7 দিনের মধ্যে এটা ক্লিয়ার করবেন। যদি হয় তাতে আমাদের অনেক সুবিধা হবে। সাধারণ মানুষ, আমরা যারা ট্যাক্স রিজিমে পড়তাম, আমাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। যেভাবে দিনের পর দিন আপনি বললেন যে জীবন ধারণ করার জন্য যা প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি যেভাবে হচ্ছে, এই রিজিমে যদি ছাড় পায় তাহলে অনেকটা টাকা সঞ্চয় হবে। আমার মনে হয় যে জীবন ধারণ ক্ষমতা বাড়বে মানুষের এবং সঞ্চয় বৃদ্ধি পাবে। আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয়, আসবো হীরক, সঙ্গে থাকো। হীরক সঙ্গে থাকো। যে বলছিলাম পলিটিক্যাল রিয়াকশন আসতে শুরু করে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে এই বাজেটে বাংলাকে বঞ্চনা করা হয়েছে। অর্কর কাছে একটু যাই। অর্ক, দেখুন, আমি যদি বাজেটটাকে মানে আমার অ্যাঙ্গেলে অ্যানালাইজ করার চেষ্টা করি, আমি 2-3টে পয়েন্ট দেখতে পাচ্ছি। প্রথম পয়েন্ট হচ্ছে, ধরুন ফর এক্সাম্পল ইন্স্যুরেন্স সেক্টর। ইন্স্যুরেন্স সেক্টরটা খুলে দেওয়া হয়েছে 100% ফর ফরেন ইনভেস্টমেন্ট। এবারে আপনারা যদি ভারতবর্ষের স্ট্রাকচারটা দেখেন, আপনি দেখবেন এলআইসি যদি আপনি বলেন, একটা মানে গরিব রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে কোটিপতি, তারা সবাই কিন্তু এলআইসির উপরে একটা মানে ভরসা রাখে। কেন এলআইসির উপরে ভরসা রাখে? কারণ কি এলআইসি মানে গিভস আস ট্রাস্ট যে আমাদের টাকাটা মার যাবে না। এবারে আপনি যখন 100% বিনিয়োগ ফরেন ইয়ের জন্য খুলে দিচ্ছেন, তার মানে আইআরডিএ যে অ্যাক্ট আছে সেই অ্যাক্টে অ্যামেন্ডমেন্ট আনতে হবে। যদি সেই অ্যাক্টে অ্যামেন্ডমেন্ট না করা হয় এবং সেই অ্যাক্টের অ্যামেন্ডমেন্টে যদি প্রপার সেফগার্ডস না থাকে, তাহলে এন্টায়ার 100% ইনভেস্টমেন্ট বাইরেতে চলে যাওয়া মানে হচ্ছে যে ভারতবর্ষের সাধারণ লোকেদের টাকার একটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে। এটা একটা প্রথম পয়েন্ট। সেকেন্ড যেটা পয়েন্ট, সেটা হচ্ছে রিডিউস লিটিগেশন অ্যান্ড ডিক্রিমিনালাইজেশন। এই দুটো আমি বারবার শুনেছি ফিনান্স মিনিস্টার নিজের বক্তব্যে বলেছেন। এবারে পয়েন্টটা হচ্ছে, এমনিতেই যারা ট্যাক্স পেমেন্ট করে তার সংখ্যা কম। 12 লাখের পরে ট্যাক্স পেমেন্ট পেয়ারদের সংখ্যা আরো কমে এলো। বাকি যারা রয়ে গেল, সেই তাদের উপরে যদি ডিক্রিমিনালাইজেশন, রিডিউস লিটিগেশন পলিসি নেওয়া হয়, তাহলে তারা ট্যাক্স দিচ্ছেন, তারা কমপ্লায়েন্স করছেন, তাতে কি লাভ হচ্ছে, আদেও তারা ট্যাক্সটা দেবেন কিনা, সেই জায়গাটা তো কমে যাচ্ছে। রাষ্ট্র চলছে। তারা কি বলছেন একবার শুনি। শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রয়েছে। প্রসেনজিৎ, একদম আমি সরাসরি বাসিন্দাদের কাছে যাব, যারা কিভাবে দেখছেন এই কর ছাড় 12 লক্ষ টাকা পর্যন্ত, কার্যত নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের যারা আয়কর দিতেন একটা বড় বোঝা ছিল, কিভাবে দেখছেন? আজকে যেটা খবরটা পেলাম আর কি, তো সেই খবরটাতে দেখা যাচ্ছে যে আমাদের পক্ষে অবশ্যই ভালো। আমরা যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যে পর্যায়ে যারা আছি আমরা আর কি, তাদের জন্য অবশ্যই সুবিধাজনক। আর এইটা প্রত্যাশা ছিল আমাদের কাছে যে হয়তো এবার কিছু পাবো। বহু বছর ধরে অপেক্ষা করছিলাম যে এবার বাজেটে কিছু পরিবর্তন হবে, কিছু ছাড় দেবে, কিন্তু আলটিমেটলি হয়নি। তো এবার যেটা খবর পেলাম অবশ্যই আমাদের পক্ষে ভালো। আয়করটা আমাদের ঘাড়ের থেকে নেমে গেল, আমাদেরকে ট্যাক্স দিতে হবে না, বিশেষ করে চাকরিজীবীদের জন্য।
কিভাবে দেখছেন? কতটা খুব খুশি ভালো, বা দিচ্ছেন? খুব ভালোভাবে দেখছি। আমি তো রিটায়ার্ড পারসন, তো আমার পক্ষে অবশ্যই রিটায়ার্ডের ভালো রিলিফ, বড় রিলিফ এটা। আপনারা কি করের আওতায় ছিলেন? আপনি করের আওতায় হ্যাঁ, ছিলেন? ছিলাম, আচ্ছা, সেই জন্য করের আওতায় ছিলাম, আমরা দুজনেই ছিলাম। হ্যাঁ, দাদা রিটায়ার করেছে, আমি এখনো চাকরি করছি আর কি। কর একটা বড় একটা টাকা বড় করে। বড় বড় একটা ব্যাপার ছিল, বিশাল বড় ব্যাপার ছিল। হ্যাঁ, কারণ প্রত্যেক বছর এই সময়টাতে একটা আয় করে যে স্যালারি থেকে কাটতে সারা বছর ধরে কেটে যাচ্ছে, দেখলেই আমাদের একটা নিজেরা এত টাকা পাচ্ছি তো আর আমাদের জিনিসপত্রের দামও বাড়ছে। নিশ্চয়ই, অবশ্যই। আর যেটা অবশ্যই বলার কথা সেটা হচ্ছে রাজ্য সরকার কেন্দ্র সরকার ডিফারেন্সটা, যেটা ডি এর ক্ষেত্রে সেই ডিফারেন্সটা আমাদের ক্ষেত্রে একটা আলাদা একটা চাপ ছিল আর কি। তার উপর আবার ট্যাক্সটাও দিতে হতো অনেকটাই। তো নিশ্চয়ই খুব ভালো খবর। সাধুবাদ সঙ্গে থাকা জানাই। প্রসেনজিৎ কলকাতা থেকে আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তব, আমাদের সহকর্মী। কৌস্তব, একেবারে দেখো, নিঃসন্দেহে মধ্যবিত্তের কিন্তু এটার জন্য কিন্তু একটা খুশির খবর। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেখানে কিন্তু যেরকম সাধারণ এমপ্লয়িরা রয়েছেন, যে আজকে বাজেটে ঘোষণা করা হয়েছে যে 12 লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে না। বিশাল বড় একটা আনন্দের খবর না? খুব ভালো, ভেরি গুড বাজেট। খুব ভালো জিনিস হয়েছে, যেটা আমরা এক্সপেকটেশন করছিলাম যে এটা ভালো ফর এভরিওয়ান, এটা ভালো আছে যে এরা ইভেন যারা এমপ্লয়ার সব লোকের জন্য ভেরি গুড এক্সপেক্টেড করছিলাম আমি যে এটা ভালো। আরো একজন দুজনের কাছে জিজ্ঞাসা করবো যে 12 লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে না, কতটা আনন্দের খবর এটা? অবশ্যই আনন্দের খবর। এবার সবার ক্যাপাবিলিটি 12 লক্ষে পৌঁছাক, সেটা আরও আনন্দের হবে। সবার তো সেই স্ট্যাবলিশমেন্ট নেই, তো এখন যাদের নেই তাদের জন্য আনন্দ নিরানন্দ একই ব্যাপার। আপনি কি বলবেন যে 12 লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে না, কতটা আনন্দের খবর? যে ভাড়ারে জমছি অনেক। নিশ্চয়ই এটা তো আনন্দের খবর না, মধ্যবিত্তের এটা সুবিধা হবে। 12 লাখ টাকা, যেহেতু 12 লাখ টাকার ওপরে ট্যাক্স দিতে হবে, হ্যাঁ, মধ্যবিত্তের এটা সুবিধা হবে, এটা আনন্দেরই খবর। আরও যদি কিছু সুবিধা করে দেয় সেটা আরও ভালো হবে, যদি ট্যাক্সে আরও কিছু সুবিধা করে দেয় বাজেটে। এটা তো সারা বছর অপেক্ষা করে থাকে, আশায় থাকে যে বাজেট আমাদের সুবিধা দেবে। হ্যাঁ, যারা মধ্যবিত্ত আছে, নিম্ন মধ্যবিত্ত আছে, তাদের যদি সুবিধা দেয়, আরও ছাড় দেয়, জিনিসপত্রের দাম করা হয়, আরও ভালো হবে। সাধারণ মানুষ যেমনটা বলছে যে এটা তাদের জন্য একটা আনন্দের খবর, তাদের কাছে যে সারা বছর তারা ওয়েট করে থাকেন এই বাজেটের জন্য। এবং এই যে 12 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়, নিঃসন্দেহে এই যে বলছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকদিন আগে বলেছিলেন যে এই বছর গরিব বা মধ্যবিত্তদের ওপরে মা লক্ষ্মী সদয় হবেন, এই কথাটা যেন এই কর ছাড়ের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকর হলো বলে বলা যেতে পারে। কৌস্তব, আসবো তোমার কাছে, সঙ্গে থাকো। অর্ককে থামিয়েছিলাম, অর্ক ছোট করে রিঅ্যাকশন নিয়ে জগন্নাথদার কাছে যাবো। আর জগন্নাথ দা একটা কথা বললেন যে আফটার দি নিউ পে কমিশন, তাতে 2026-এর পরে ভীষণ রকম ভাবে লোকেদের মাইনে বেড়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী। রাইট। তার মানেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারি যারা কর্মচারী তাদের কিন্তু আনন্দের কোনো ব্যাপার নেই। তারা এখন যা ট্যাক্স দিচ্ছিলেন, 26-এ যেই তাদের ইয়েটা বেড়ে যাবে, তারা 12 লক্ষের উপরে চলে আসবেন, তাদেরকেও সেই ট্যাক্সটা দিতেই হবে। তাহলে কিন্তু তাদের কাছে কোনো রিলিফ দাঁড়ালো না। তাহলে আলটিমেটলি ব্যাপারটা দাঁড়াচ্ছে কি? আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে যে আমি একটা রিলিফের লেভেলটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আমি মাইনেটাও বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে কিন্তু ওই জায়গাটা সেমই রইল। জগন্নাথদা যেটা বললেন যে ওটা বাড়বে, সেই জন্য সামঞ্জস্য রাখতে গিয়ে বাড়ানো হয়েছে। তার মানে সামঞ্জস্য থাকছে, মানে তারা এখন যা ট্যাক্স দিচ্ছেন, ওয়ান্স দি ইনক্রিজ ইজ এফেক্টেড, তাহলে ট্যাক্সটা তো আর কমলো না, ট্যাক্সটা তো একই রয়ে গেল। যদি আজকে 1 টাকা উপার্জন হয়, তাতে যদি আমি 50 পয়সা ট্যাক্স দিই, এবং সেই ট্যাক্সটা যদি আমাকে 50% ট্যাক্স দিতে হয়, ধরুন তর্কের খাতিরে, কালকে 50% ট্যাক্সটাকে আমি কি করলাম, আমি কমিয়ে দিয়ে বললাম যে ট্যাক্সটা 50% থেকে 40% ট্যাক্সটা করে দিয়ে, বা 50% ট্যাক্সটাকে আমি একটু রেগুলেট করে দিলাম, করে দিয়ে আমি টাকাটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে তো সেই অ্যামাউন্টটা তো আমার একই রইলো, অ্যামাউন্টটা তো কমলো না। অ্যামাউন্টটা তো সেই 3%, যেই তাই 3 টাকা তার উপার্জন হয়ে গেল, ওই 40%-এর অ্যামাউন্টটা তো একই রয়ে গেল। না, ব্যাপারটা হচ্ছে বোঝার সমস্যা হচ্ছে। অর্ক, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে স্ল্যাবটাও দেখুন কত বাড়িয়ে দিয়েছেন, 4 থেকে 8 5%, 8 থেকে 12 10%, এই করে করে আমাদের 24 লাখ অব্দি গেছে 25%-এ, যেটা আগে 15 লাখের ওপর 30% চলে যেত। কাজে সেইখানে ম্যাডাম সীতারামন উনি বলেওছেন যে 18 লাখস অব্দি একটা লোকে 70,000 ট্যাক্স বেনিফিট হবে, এবং 25 লাখস অব্দি 1,10,000 ট্যাক্স বেনিফিট হবে। আপনি যে কথাগুলো বলছেন আমরা দেখাচ্ছি আমাদের স্ক্রিনে, পুরো পরিষ্কার ফুটে উঠছে। একবার ওয়ালে দেখাই আমরা চট করে, নতুন কর কাঠামো ভালো করে দেখুন। হিমাদ্রিবাবু যেটা বোঝানোর চেষ্টা করছিলেন, বার্ষিক 4 লক্ষ টাকা পর্যন্ত শূন্য, 4 থেকে 8 5%, 8 থেকে 12 লক্ষ টাকায় 10%, বার্ষিক 12 থেকে 16 লক্ষ টাকার আয় 15%, 16 থেকে 20%, 20 থেকে 24, 25, 24 লক্ষ টাকার বেশি 30%। জগন্নাথ দা।
না দেখুন, একটা বিষয় হচ্ছে বাঙালি তার্কিক তো ভালো, কিন্তু বাঙালি আবার তার মধ্যে তৃণমূলের গন্ধ থাকলে কুতার্কিক হয়, সেটা আমরা অর্কর বক্তব্য থেকে বুঝতে পারি, আলোচনা বুঝতে পারি। কনসেন্ট্রেট অন দেখুন, আমরা এই যুবরাজ, তথাকথিত বাংলা যুবরাজের যে বক্তৃতা শুনলাম, উনি প্রথম রিয়াকশনে বললেন যে বাংলাকে বঞ্চনা করা হয়েছে। তো এই 12 লক্ষ টাকা চাকুরে পশ্চিমবঙ্গের বাঙালি চাকুরে নেই, বা শুধু পশ্চিমবঙ্গ কেন, পশ্চিমবঙ্গের বাইরে যারা ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদে যারা আইটি সেক্টরে চাকরি করে তারা এই সুবিধা পাবে না, এটা বাঙালির বঞ্চনা। 1.5 লক্ষ কোটি টাকার যে ইনভেস্টমেন্টের জন্য, মানে প্রাইভেট পিপিপি মোডে ইনভেস্টমেন্টের জন্য 50 বছরের বিনা সুদের ফান্ড তৈরি করা হয়েছে, পশ্চিমবঙ্গ নিতে পারে না এই সুবিধা। এবং একই সঙ্গে এই যে সিনিয়র সিটিজেনদের জন্য 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা করা হয়েছে, ইন্টারেস্টের উপর যে টিডিএস কমিয়ে দেওয়া হয়েছে, টিসিএস এর রেমিটেন্স কমিয়ে দেওয়া হয়েছে, 5 থেকে 7 লক্ষ টাকা করা হয়েছে, এগুলো বাঙালি সুবিধা পাবে না। এই বাজেট ভারসাম্যের বাজেট, এবং ভারসাম্যের বাজেট হচ্ছে জিওগ্রাফিক্যাল, সোশ্যাল এবং ফিসক্যাল ভারসাম্যের বাজেট। অভিষেক আরো একটা যে কথা বললেন, পূর্বোদয়ের ক্ষেত্রে আসাম, বিহার এবং উড়িষ্যার কথা বিশেষভাবে নজর রাখা হয়েছে। আমাদের 26-এ ক্ষমতায় আনুন, ভরিয়ে দেব। আপনারা লক্ষ্মীর ভান্ডার করেছিলেন, জয় জোহার পেনশন স্কিম চালু করেছেন কি সমাজসেবা করার জন্য না ভোটের জন্য? তো বিহারের সামনে ভোট আছে, আমরা যদি 4টে প্রকল্প দিই বিহারের মানুষকে, আমরা যেভাবে আমরা মহারাষ্ট্রে নিজস্ব সরকার করেছি, বিহারে যদি সরকার করে আপনার আপত্তি কোথায়? বলুন আপনি, পরের বার আমি লক্ষ্মীর ভান্ডার কমিয়ে দেবো, সোশ্যাল সেক্টর স্পেন্ডিং এইভাবে মেয়েদের হাতে টাকা দিতে পারবেন আপনার সেই কাদার ক্ষমতা? ভোট, বাজেট, ইকোনমিক স্টেটমেন্ট, কিন্তু তার মধ্যে তো রাজনীতি থাকবে। আমরা কি বিহার হারার জন্য রাজনীতিবিদ হলে এই একটা সুবিধা সঞ্চালকের, প্রশ্ন করার আগেই মোটামুটি জগন্নাথদা বুঝতে পেরে গেছেন কি প্রশ্ন করবো, জগন্নাথদাই পুরোটা বলে দিলেন। সুপর্ণ পাঠক, আমি জগন্নাথকে এই প্রশ্নটা আছে আমার, আমি তো আজকাল মাঠে ঘাটে ঘুরি না। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বাজেট, প্রত্যেকবার বাজেটে, আজকে নয়, আমি জগন্নাথকে মনে করিয়ে দিতে চাই যে আমি এটা বোধহয় আমার 42তম বাজেট জীবনের, এবং প্রত্যেকটা বাজেটে একটা স্মোক স্ক্রিন থাকে। এবারকার বাজেটের অন্যতম স্মোক স্ক্রিন কিন্তু এই ইনকাম ট্যাক্স রিলিফটা, এটা একটা বড় স্মোক স্ক্রিন। প্রশ্ন যেটা হচ্ছে যে একটা লাইন আমরা কিন্তু মিস করে গেছি। অর্থমন্ত্রী যখন বলছেন, উনি একটা ব্যবহার করেছেন শব্দ, মাইগ্রেশন ইজ অ্যান অপশন বাট নট আ নেসেসিটি। ঠিক আছে, কেন বলেছেন? আমরা জানি যে পশ্চিমবঙ্গ থেকে বা উত্তর ভারতেরই অনেক রাজ্য থেকে প্রচুর শ্রমিক দক্ষিণ ভারতে চলে যায়। তার সঙ্গে আরেকটা শব্দ উনি ব্যবহার করেছেন, ইনক্লুসিভনেস। আমরা না যখন আলোচনা করি সংবাদপত্র বা সংবাদ মাধ্যমে, আমরা স্মোক স্ক্রিনে বড্ড বেশি জোর দিই, কিন্তু এই জিনিসটা খুব, আজকে তোমার সন্তান যখন স্কুলে যাবে তখন তোমাকে কিন্তু বছরে প্রত্যেক কোয়ার্টারে 60,000 টাকা দিতে হবে। কেউ কিন্তু এই প্রশ্নটা করছে না যে কেন্দ্রীয় সরকার বলছেন যে ভারতবর্ষ স্কিল ব্যাংক হবে। স্কিল ব্যাংক করতে গেলে আমাকে স্কুলের শিক্ষাকে জোরদার করতে হবে, খালি ওইটা দিলে হবে না। আমি ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিলাম তাতে হবে না, আমাকে ছেলে মেয়েকে শিক্ষিত করতে হবে, যেটা চীন করে। সেখানে কিন্তু সরকারের খরচ বাড়তে হবে। আজকেও কিন্তু আমরা জানি না যে জিডিপির কত পার্সেন্টেজ, 4.8% থেকে 5%-এর উপরে যাচ্ছে না। এনইপি বারে বারে বলছে 6% খরচ করো, না হলে পারবো না। যেমন 8% গ্রোথ না হলে আমাদের সেই লেভেল অফ সারপ্লাসে রিচ করতে পারবো না, যাতে আমরা বিশ্বের দরবারে নিজেদের দাঁড় করাতে পারি। সিমিলারলি আমি যদি সরকারি খরচে সাধারণ মানুষের কাছে শিক্ষা না নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু ক্রমাগত যে বিভেদটা বাড়তে থাকবে। আমি রোজগার করি, আমার ছেলেকে আমি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াতে পারি, আমার বাড়িতে যে কাজ করে সে একই কোয়ালিটির শিক্ষা পাওয়ার জন্য কিন্তু তার অধিকার আছে। সে কি সরকারি স্কুলে পাঠিয়ে সেই অধিকারটা পাবে? সেটা করতে গেলে কিন্তু সরকারকে ট্যাক্সের টাকা নিয়ে এসে ওখানে দিতে হবে। এই জায়গাটা করা দরকার। এবারকার বাজেটে কত টাকা বেড়েছে, কি করেছে, আমি খালি দুখানা পেলাম যে ইন্টারনেট পৌঁছিয়ে দেওয়া সরকারি স্কুলে, কিন্তু স্কিলিং এর যে কথাটা বারে বারে বলা হচ্ছে, স্কিলিং এর ভেতরে চায়নার কাছ থেকে কিন্তু এই ব্যাপারে শেখার আছে, আমাদের ইউরোপিয়ান রাজ্যগুলোর কাছ থেকে শেখা আছে, আমেরিকার কাছ থেকে শেখার কিছু নেই, কিন্তু শেখার আছে ইউরোপিয়ান রাজ্য থেকে, দেশগুলো থেকে এবং চায়নার কাছ থেকে, যে উত্তর প্রজন্মের শিক্ষার জন্য অ্যাসেট বিল্ডিং, আমি শুরুতেই বলেছি, দ্যাট রিয়েলি ইজ দ্য অ্যাসেট বিল্ডিং দ্যাট উই নিড টু ডু। বেশ।